হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আমি এই এমএইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটর। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পিরিয়ডিক টেবিলের পার্ট 2। অর্থাৎ পিরিয়ডিক টেবিলের যে ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্টে আপলোড করেছিলাম, তার ফার্স্ট পার্টটা আমি অলরেডি তোমরা হয়তো দেখে নিয়েছো। আজকে তার সেকেন্ড এবং লাস্ট পার্ট। এই দুটো পার্টের মধ্যে আমি চেষ্টা করেছি পিরিয়ডিক টেবিলের সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকগুলো এবং যেই পরীক্ষাগুলো মেনলি যে প্রশ্নগুলো মেনলি পরীক্ষাগুলোতে বারবার ঘুরে ফিরে আসে সেইগুলোকে কভার করার। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই আগের পার্টটা দেখে নিও, নাহলে কিন্তু এই পার্টটা দেখে তোমাদের খুব একটা লাভ হবে না ফ্রেন্ডস। এই পার্টটা তোমরা ঠিকমতো বুঝতে পারবে না। তো আজকে কথা না বাড়িয়ে পরের পার্টটার দিকে এগোনো যাক। এবং আজকের ভিডিওর কিন্তু নিচে ডেসক্রিপশানে তোমরা এই পিডিএফটা লিঙ্কটা পেয়ে যাবে। অর্থাৎ একবারে শেষে আমি পুরো পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তো আগের দিন ফ্রেন্ডস, হ্যাঁ এত দূর হয়ে গিয়েছিল। এরপরে যেটা বলছি যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেওয়া যাক পিরিয়ডিক টেবিল সম্বন্ধে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে পিরিয়ডিক টেবিল আছে, মডার্ন পিরিয়ডিক টেবিল, সেখানে কিন্তু ফ্রেন্ডস টোটাল 118টা এলিমেন্ট আছে, যার মধ্যে কিন্তু 98টা ন্যাচারাল অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি হচ্ছে আর্টিফিশিয়াল, মানে সায়েন্টিস্টরা পরীক্ষাগারে তৈরি করেছেন। তার মধ্যে আবার এই 118টির মধ্যে আবার এছাড়াও কীরকমের ভাগ আছে না, 91টি হচ্ছে মেটাল, 20টি হচ্ছে নন মেটাল এবং 7টি হচ্ছে মেটালয়েড। এরপরে দেখে নেওয়া যাক যে যদি আমাদের কোশ্চেন করে যে আমাদের ন্যাচারালি গ্রেটেস্ট কোয়ান্টিটিতে কোন এলিমেন্টটি পাওয়া যায়, তাহলে সেটি হবে ফ্রেন্ডস তোমাদের অক্সিজেন। যদি গ্রেটেস্ট কোয়ান্টিটির মেটাল বলা হয় তাহলে সেটি হবে অ্যালুমিনিয়াম। তোমাদের যদি বলা হয়ে থাকে লাইটেস্ট এলিমেন্ট মানে সবথেকে হালকা মৌল কোনটি, সেটি হচ্ছে তোমাদের ফ্রেন্ডস হয়ে যাবে হাইড্রোজেন। তারপরে তোমাদের যদি বলে লাইটেস্ট মেটাল, তাহলে সেটা হবে লিথিয়াম, মানে সবথেকে হালকা ধাতু লিথিয়াম। তো তোমরা জানো আশা করি যে লিথিয়াম ধাতু হলেও এতটাই হালকা যে লিথিয়াম কিন্তু ফ্রেন্ডস জলে ভাসে, এবং লিথিয়াম হচ্ছে ফ্রেন্ডস তোমাদের মোবাইলের ব্যাটারি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে হেভিয়েস্ট এলিমেন্ট যদি বলা হয়ে থাকে, এটা হচ্ছে অক্টিয়াম, অর্থাৎ 118 নম্বর বা লাস্ট মৌল যেটি, সেটি হচ্ছে নাম অক্টিয়াম। এটি হচ্ছে হেভিয়েস্ট এলিমেন্ট। আর তোমাদের যদি বলা হয়ে থাকে হেভিয়েস্ট ন্যাচারাল এলিমেন্ট, সেটা কিন্তু ইউরেনিয়াম, মানে অক্টিয়াম কিন্তু ফ্রেন্ডস আর্টিফিশিয়াল, এটা সায়েন্টিস্টরা তৈরি করেছেন, এটা কিন্তু ন্যাচারালি পাওয়া যায় না। আর ন্যাচারালি বললে হবে ইউরেনিয়াম। আর যদি তোমাদেরকে বলে হেভিয়েস্ট মেটাল, তাহলে কিন্তু হবে অসমিয়াম। তো এই পয়েন্টগুলো যেগুলো তোমাদেরকে আমি পরপর বলে যাচ্ছি, মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও। এগুলো থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় বারবার আসে, একটা না দুটো কোশ্চেন তোমরা যে কোনো সময় যে কোনো পরীক্ষায় পেয়ে যেতে পারো। এরপর যদি বলা হয় থাকে লিকুইড নন মেটাল হচ্ছে ফ্রেন্ডস ব্রোমিয়াম। আচ্ছা, এরপর যেটা তোমাদেরকে বলছিলাম যে টোটাল হচ্ছে 14টা ল্যান্থানাইট এবং 14টি অ্যাক্টিনয়েড থাকে। এই যে এইখানে এই উপরের যে গ্রুপটা, এটা হচ্ছে ল্যান্থানাইট, নিচেরটা হচ্ছে অ্যাক্টিনয়েডস। টোটাল 14টা এলিমেন্ট থাকে। এরপরে হচ্ছে ফ্রেন্ডস যেটা তোমাদেরকে দেখানোর, হ্যাঁ এই যে লিস্টটা, এইটা তোমরা একটু পারলে মনে রাখবে। এটা কিন্তু অনেক সময় ডাইরেক্ট এইভাবে কোশ্চেন আসে যে এত নম্বর থেকে এত নম্বর অবধি অ্যাটমিক নাম্বারের যে এলিমেন্ট, সেগুলো কোন পিরিয়ডে বিলং করে। তো এখানে দেখো তোমাদের একবার বলে আমি বুঝিয়ে দিচ্ছি। 19 থেকে 36 নম্বর অবধি হচ্ছে 4th পিরিয়ড, 37 থেকে 54 নম্বর অবধি হচ্ছে 5th পিরিয়ড, এবং 55 থেকে 86 নম্বর অবধি হচ্ছে 6th পিরিয়ড। তো তোমরা এখনই বলবে যে এগুলো কি তাহলে মুখস্থ করতে হবে? না ফ্রেন্ডস, মুখস্থ করার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে চট করে একবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে আসছে। তো এখানে দেখে নাও। আচ্ছা, 1 থেকে 18 নম্বর অবধি আশা করি তোমরা মনে রাখতে পারবে, কারণ এটা মোটামুটি তোমরা সবাই মনে রাখতে পারো যে এখানে এই যে হাইড্রোজেন থেকে আর্গন অবধি যে 18 নম্বর বা ক্যালসিয়াম অবধি 20 নম্বর অবধি অ্যাটমিক নাম্বারটা আমাদের কিন্তু মোটামুটিভাবে মনে থাকে। তারপর থেকেই ফ্রেন্ডস আমাদের সমস্যা হয় মনে রাখতে। তো এটা হচ্ছে কিছুই না ফ্রেন্ডস। দেখো তোমাদেরকে এখানে মেনলি যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে নাম্বারগুলো। ওকে, এই নাম্বারটা তোমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এবারে কীভাবে যাচ্ছে না, নাম্বারগুলো হচ্ছে এলিমেন্টের 2, 8, 8, 18, 18, 32। জাস্ট এই জিনিসটা তোমরা মনে রাখো, তাহলে এখানে তোমরা এই ক্যালসিয়াম তোমাদের মনে রাখার দরকার নেই। এই আর্গন যে 18 এই অবধি মনে রাখো, তাহলে এখানে তোমাদের ফ্রেন্ডস 1, 2, 3 তিনটে পিরিয়ড হয়ে গেল কমপ্লিট। এরপরে তাহলে কি আসছে ফ্রেন্ডস, 4th, 5th, 6th। এখানে তোমরা খালি মনে রাখবে 18, 18, 32। আচ্ছা,
এরপর কি কি হবে, কিছুই না ফ্রেন্ডস, এটা হবে এই যে আর্গনের সঙ্গে তোমার আর্গনের যদি 18 হয় তারপরে কি আসবে ফ্রেন্ডস 19, তাহলে 19 নম্বর থেকে আমাদের ফোর্থ পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। 19-এর সঙ্গে কি যোগ করবে ফ্রেন্ডস, টোটাল মৌল কটা আছে 18টা, কিন্তু 18টার মধ্যে কিন্তু এই 19 নম্বরটি মানে পটাশিয়াম নিজে ইনক্লুড আছে, তাহলে এর সঙ্গে আমি কত যোগ করব 17, 17 যোগ করলে কিন্তু আমাদের ফ্রেন্ডস আমরা পেয়ে যাব 36। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে 19 নম্বর থেকে 36 নম্বর অ্যাটমিক নাম্বারের এলিমেন্ট কিন্তু আমাদের ফোর্থ পিরিয়ডে বিলং করছে। এরপরে আমাদের চলে যাচ্ছি ফ্রেন্ডস পরেরটাতে, দেখো 36 নম্বর অবধি পেয়ে গেলাম, তারপরে স্বাভাবিকভাবে বুঝতে পারছি 37, এর পরেরটাতেও কতগুলো আছে এলিমেন্ট 18টা, কিন্তু 18-র মধ্যেই রুবিডিয়াম বা 37 নিজে ঢুকে আছে, তাহলে এখানেও আমি কত যোগ করব 17টা, 17 যোগ করলে কত আসবে 54, তাহলে এই 37 থেকে 54 নম্বর অবধি অ্যাটমিক নাম্বার এলিমেন্টসগুলো ফ্রেন্ডস এসে যাচ্ছে আমাদের ফিফথ পিরিয়ডে। এরপরে সিক্সথ পিরিয়ড হচ্ছে, তাহলে 54 অবধি পেয়ে গেলাম, এরপরে আসছে 55। আচ্ছা সিক্সথ পিরিয়ডে কটা থাকে ফ্রেন্ডস এলিমেন্ট 32টা, একইভাবে 55 ইনক্লুড হচ্ছে এর মধ্যে, তাহলে এর সঙ্গে আমি যোগ করবো কত 31, 31 যোগ করলে আমি কত পেয়ে যাব ফ্রেন্ডস 86, তাহলে আমার 55 থেকে 86 নম্বর অবধি হচ্ছে 86 নম্বর অবধি হচ্ছে আমার সিক্স গ্রুপে বিলং করছে। আর বাকি তারপরে যেটুকু থাকবে সেটা তো সেভেন্থ এলিমেন্ট গ্রুপ পিরিয়ডে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। সরি ফ্রেন্ডস, তাহলে সিক্স গ্রুপ নয় সিক্সথ পিরিয়ড। তাহলে এখান থেকে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এইগুলো কিন্তু অনেক সময় ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেনে জিজ্ঞেস করে নেয় যে এইভাবে, তাহলে 19 থেকে 36 অবধি ফোর্থ পিরিয়ড, 37 থেকে 54 অবধি ফিফথ পিরিয়ড, 55 থেকে 86 অবধি সিক্সথ পিরিয়ড। এরপরে এই জিনিসটা তোমরা মনে রাখবে কি না, 13 নম্বর গ্রুপটা হচ্ছে বোরন ফ্যামিলি, 14 নম্বর গ্রুপটা হচ্ছে কার্বন ফ্যামিলি, 15 নম্বর গ্রুপটা হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি, 16 নম্বর গ্রুপ হচ্ছে অক্সিজেন ফ্যামিলি যেটাকে বলা থাকে চ্যালকোজেন্স, আর 17 নম্বর গ্রুপ তো হ্যালোজেন্স তোমরা জানোই। তো এটাও মনে রাখা খুব একটা কঠিন ব্যাপার নয় ফ্রেন্ডস। তো এটা হচ্ছে জাস্ট এদের ফার্স্ট এলিমেন্টগুলো নাম অনুসারে নাম রাখা হয়েছে। এই দেখো বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, তারপর হ্যালোজেন্স এসে যাচ্ছে। জাস্ট তোমরা মনে রাখবে বিসিএনও, ব্যাস বিসিএনও মনে রেখে দিলেই তোমাদের এগুলো মনে থেকে যাবে যে বিসিএনও বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন। এগুলো হচ্ছে ফ্রেন্ডস তোমাদের 13, 14, 15 এবং 16 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপ তো তোমরা জানো। আচ্ছা আরেকটা জিনিস চট করে তোমাদের একটু আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। আচ্ছা এইগুলো তোমাদের চট করে পরীক্ষায় সাধারণত ধরে না, কিন্তু যেহেতু এখন কোশ্চেনের লেভেল আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে, তাই তোমাদের আমি একটা ডায়াগ্রাম অ্যাটাচ করে দিয়েছি, এখান থেকে তোমরা জেনে রাখো। তো এখান থেকে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস, এইগুলো কোন গ্রুপে বিলং করে সেই জিনিসটা হচ্ছে মেনলি তোমাদের জিজ্ঞেস করা হয়ে থাকে। তো মনে রাখবে সেটা হচ্ছে ফ্রেন্ডস এফ ব্লক। এই কোশ্চেনে কিন্তু মেনলি তোমাদের জিজ্ঞেস করা হয়ে থাকে, অন্য সাধারণত এস ব্লক, পি ব্লক বা ডি ব্লক থেকে কিন্তু কোশ্চেন জেনারেলি আসে না, বাট তবু একবার দেখে রাখো, দেখতে রাখতে কোনো অসুবিধা নেই। যে 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপ হচ্ছে এস ব্লক, 3 নম্বর থেকে 12 নম্বর গ্রুপ হচ্ছে ডি ব্লক, এবং 13 নম্বর থেকে 18 নম্বর গ্রুপ হচ্ছে পি ব্লক। আচ্ছা এরপরে হচ্ছে ফ্রেন্ডস যে প্রপার্টিসগুলো কীভাবে ভ্যারি করে, প্রপার্টিসগুলো কীভাবে ভ্যারি করছে এখানে দেখে নাও। যে আমরা যদি পিরিয়ড বরাবর লেফট টু রাইটে যাই তাহলে আমার কি ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আয়োনাইজেশন এনার্জি বাড়বে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। আর কি কি কমবে না, অ্যাটমিক রেডিয়াস, দেখো উল্টো দিকে তীর আছে তাই অ্যাটমিক রেডিয়াস কমে যাবে। আচ্ছা আমরা যদি গ্রুপ বরাবর উপর থেকে নিচে যাই তাহলে আমার কী বাড়বে, অ্যাটমিক রেডিয়াস বাড়বে। আর কমবে কী কী না, আমার যেগুলো উল্টো দিকে দাগ দেওয়া আছে বুঝতেই পারছো, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, তারপর হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, এইগুলো বাড়তে থাকবে। আর ডায়াগোনালি কি ভ্যারি করে না, ডায়াগোনালি হচ্ছে ফ্রেন্ডস তোমাদের যত এই দিকে আসতে থাকবে তত মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পাবে, যত এই বরাবর যেতে থাকবে তত তোমাদের ডায়াগোনালি নন মেটালিক ক্যারেক্টারগুলো বৃদ্ধি পাবে। এটা তোমরা একদম যদি ফার্স্ট পিকচারে মনে রাখতে মনে আছে কিনা যায় না, এই দেখো তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে দেখো এইদিকে যত এই যে সাদা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফ্রেন্ডস তোমাদের সব নন মেটাল, তারপরে আসছে তোমাদের ফ্রেন্ডস এখানে পুওর মেটাল, ঠিক আছে। আর যত অ্যালকালি মেটাল এই দেখো এইখানে হচ্ছে সমস্ত ট্রানজিশন মেটাল, হলুদগুলো হচ্ছে অ্যালকালি মেটাল। তাহলে আমার আমি এই দিকে আসছি আমার মেটালের মেটালিক প্রপার্টিগুলো বাড়ছে, আর এই দিকে যত যাচ্ছে আমার নন মেটালিক প্রপার্টিগুলো বাড়তে থাকছে। তো এইটা তোমাদের আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো এগুলো তোমাদের সবগুলো মনে রাখার দরকার নেই, মেনলি যে দুটো তোমাদের পরীক্ষায় বারবার দেয় সেই দুটো হচ্ছে, এক হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা সাইজ, আর একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি।
আচ্ছা সাইজ তোমরা দেখতে পাচ্ছ যে যত আমার নিচের দিকে নামতে থাকবো আমার অ্যাটমিক রেডিয়াস বা সাইজ বৃদ্ধি পাবে। তো এটার কারণ তোমরা বুঝতেই পারছো যে যত তোমরা নিচের দিকে নামতে থাকবে, এখানে দেখো আমি বুঝিয়েছি এটা তোমাদেরকে, এই যে এক এক নম্বর গ্রুপের ক্ষেত্রেই সোডিয়াম আর লিথিয়াম আর তারপর সোডিয়াম আছে। তো যত নিচের দিকে বাড়তে থাকবে অ্যাটমিক নাম্বার বাড়া মানে আমার কক্ষপথের সংখ্যা বাড়তে থাকবে, তাই অটোমেটিক্যালি আমার সাইজটাও বাড়তে থাকবে। কিন্তু আমি যদি পিরিয়ড বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে কিন্তু আমার অ্যাটমিক রেডিয়াসটা কমে যাচ্ছে। দেখো তীর চিহ্নটা উল্টো দিকে দেখানো আছে, অ্যাটমিক রেডিয়াসটা কমছে। এর কারণটা কি, এর কারণটা একবার দেখে নেওয়া যাক। দেখো এখানে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছি যে পরপর যে পিরিয়ড ওয়াইজ যে এলিমেন্টগুলো আছে সেগুলো দেখানো আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, নিচে সোডিয়াম, ম্যাগনেসিয়াম আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ফ্রেন্ডস, এক্ষেত্রে কি হয় যে ইলেকট্রনের সংখ্যা যেমন বাড়তে থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা জানো যে নিউট্রাল যদি থাকে কি হয় না, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যাও বাড়তে থাকে। তো নিউক্লিয়াসে যেহেতু তোমাদের ফ্রেন্ডস প্রোটনের সংখ্যা বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেমটা কী দাঁড়ায় না, ইলেকট্রনের প্রতি, যেহেতু প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাহলে প্রোটন বা নিউক্লিয়াসের কিন্তু ইলেকট্রনের উপর আকর্ষণটা বেড়ে যায়, অর্থাৎ কেন্দ্রের আকর্ষণ ইলেকট্রনগুলোর উপর বেড়ে যায়, যে কারণে কক্ষপথগুলো কিছুটা হলেও নিউক্লিয়াসের দিকে সরে আসতে থাকে, যে কারণে আমরা পিরিয়ড বরাবর বাম দিক থেকে ডান দিকে যত যাই আমার অ্যাটমিক রেডিয়াস বা এলিমেন্টের সাইজ কিন্তু ছোট হতে থাকে। আচ্ছা এরপরে ফ্রেন্ডস আরেকটা জিনিস যেটা তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্রেন্ডস তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো ইলেকট্রোনেগেটিভিটি যত আমরা এই বরাবর যাচ্ছি আমাদের ইনক্রিজ করছে, এবং যত উপরের দিকে যাচ্ছি তত ইনক্রিজ করছে ইলেকট্রোনেগেটিভিটি। এর কারণ কি? এর কারণ হচ্ছে ফ্রেন্ডস ইলেকট্রোনেগেটিভিটি এইখান যে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, এইখান। আর এরপরে তোমাদের হয়তো মনে হতে পারে যে তাহলে আমরা যখন কোনো গ্রুপ বরাবর হচ্ছে উপর থেকে নিচের দিকে নামছিলাম, তখনও তো আমাদের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়ছিল, তো সেক্ষেত্রে এই জিনিসটা উল্টো হয়ে গেল কি করে, মানে সেক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস তাহলে বাড়ছিল কি করে? তাহলে তোমরা দেখে নাও এখানে এই লিস্টটাতে আমি দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, তোমরা যখন ফ্রেন্ডস এখানে কোনো পিরিয়ড বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু দেখো বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা শুধুমাত্র বাড়ছে, কিন্তু যখন তোমরা কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামছো, তখন কিন্তু আরও একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে কি না, তোমাদের কিন্তু ফ্রেন্ডস কক্ষপথের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি তোমরা দেখতে পাও হাইড্রোজেনের ক্ষেত্রে এটা নিউক্লিয়াসের চারদিকে কিন্তু একটি মাত্র কক্ষপথ আছে। লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কক্ষপথটাও বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে কক্ষপথ দাঁড়িয়েছে দুটো, এবং সোডিয়ামের ক্ষেত্রে সেটা দাঁড়িয়েছে কক্ষপথের সংখ্যা তিনটি। তো স্বাভাবিকভাবেই যখন কক্ষপথের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়লেও ইলেকট্রনের উপর তাদের যে আকর্ষণ ক্ষমতা সেটা বৃদ্ধি পেলেও, যেহেতু ইলেকট্রনটা মানে যে এক্সট্রা ইলেকট্রনটা বাড়ছে সেটা যেহেতু একটা পুরো আউটার সেলে বিলং করছে, তাই অতটা কিন্তু তার উপর এফেক্ট পড়ছে না এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশানটার, সেই কারণে কিন্তু অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকছে নাকি কমছে। কিন্তু তোমরা যদি কোনো পিরিয়ড বরাবর বাম দিক থেকে ডান দিকে যেতে থাকো, তাহলে দেখো কি হচ্ছে যে তোমাদের কিন্তু কক্ষপথের সংখ্যাটা সেম থাকছে, জাস্ট আউটার সেলে ইলেকট্রনের সংখ্যাটা বাড়তে থাকছে, যে কারণে নিউক্লিয়াসের অ্যাট্রাকশান যেটা ইলেকট্রনের উপর সেটা অনেক বেশি কার্যকরী হচ্ছে, এবং সেগুলো ইলেকট্রনকে আরও অনেক বেশি ক্ষমতা দ্বারা নিজের দিকে আকর্ষণ করে অ্যাটমিক রেডিয়াসটাকে কিন্তু ডিক্রিজ করে দিচ্ছে। তো এইটাই তোমাদের মেন বোঝার জায়গা ছিল, এটা দুটোর মধ্যে কনফিউজ হয়ে যেও না, এই জায়গাটা আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিলাম। দেখো এই যে তোমাদের যে ক্লোরিন তোমরা দেখতে পাচ্ছ একটা হ্যালোজেন মৌলের মধ্যে পড়ছে, তো এটা হচ্ছে একদম মানে পিরিয়ড বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে একদম এক্সট্রিম পজিশানে গিয়ে মোটামুটি পৌঁছাচ্ছে, কারণ টোটাল 18টা পিরিয়ডের মধ্যে 17 নম্বর পিরিয়ডে এটা অবস্থান করছে। তো ইলেকট্রোনেগেটিভিটি মানে কিন্তু ফ্রেন্ডস ইলেকট্রন নেওয়ার যে প্রবণতা সেটাকে কিন্তু মেনলি বলা হয়ে থাকে ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, মানে ঋণাত্মক আধান নেওয়ার প্রবণতা। তো এটা যেমন আমি তোমাদের একটু আগেই বুঝিয়ে দিয়েছিলাম ব্যাপারটা, যে তোমাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে এই কারণে, কারণ এর একদম শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, এবং 7টা ইলেকট্রন থাকার কারণে হচ্ছে একটি মাত্র ইলেকট্রন যদি ও গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু সে
যে ইনার্ট মেটেরিয়ালের যে কনফিগারেশন হয়, ইলেকট্রন কনফিগারেশন, অর্থাৎ শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন তার কমপ্লিট হয়ে যাবে। এই কারণে এই ধরনের মৌলগুলির সবসময় একটা প্রবণতা থেকে থাকে যে যেন একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করে তারা ইনার্ট গ্যাসের বা ইনার্ট মেটেরিয়ালের ইলেকট্রন কনফিগারেশনটা অ্যাচিভ করতে পারে। উল্টো দিকে তোমার যদি আমরা একদম ধরো বাম দিকে চলে যাই, মানে একদম বাম দিকের একটা পিরিয়ডে চলে যাই, বাম দিকের পিরিয়ডের হচ্ছে উদাহরণ কি হচ্ছে এখানে তোমাদের একটু ধরো, হ্যাঁ এই যে লিথিয়াম বা ধরো সোডিয়াম, বাম দিকের পিরিয়ড মানে একদম ফার্স্টের যেটা থাকে লিথিয়াম বা সোডিয়াম, এদের দেখো সব থেকে বাইরের কক্ষপথে কী আছে, সব থেকে বাইরের কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন আছে। তাহলে এরা কি কখনো চাইবে যে 7টা ইলেকট্রন নিয়ে ইনার্ট এলিমেন্টের ইলেকট্রন কনফিগারেশন অ্যাচিভ করতে? না, এরা উল্টো চাইবে। এরা চাইবে ইলেকট্রন দিয়ে দিতে, যে আমি একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিয়ে আমার ইনার্ট মেটেরিয়ালের ইলেকট্রন কনফিগারেশনটা অ্যাচিভ করে নিই। অর্থাৎ এদের ইলেকট্রো পজিটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি কম। এই কারণেই হচ্ছে ফ্রেন্ডস ইলেকট্রোনেগেটিভিটি আমরা বাম দিক থেকে ডান দিকে যত যেতে থাকি তত বাড়তে থাকে। এবং উপর দিকে হচ্ছে এরপর দেখো ফ্রেন্ডস, এই গ্রুপ বরাবর কি হচ্ছে না, গ্রুপ বরাবর যখন আমরা উপর থেকে নিচের দিকে নামছি আমাদের ইলেকট্রোনেগেটিভিটিটা কিন্তু কমছে। মানে অ্যারোটা দেখো উপর দিকে দেখানো আছে, মানে উপর দিকে বাড়ছে, তার মানে কি অটোমেটিক্যালি গ্রুপ বরাবর যখন উপর থেকে নিচের দিকে নামছি ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে। আচ্ছা, এর কারণটা কি? এর কারণটা একটু চট করে তোমরা বুঝে নাও। এর কারণটা হচ্ছে মেনলি ফ্রেন্ডস, যেটা আমি তোমাদের সাইজের ক্ষেত্রেও বলেছিলাম, যে কোনো গ্রুপ বরাবর যখন আমরা উপর থেকে নিচের দিকে নামতে থাকি তখন কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যার সাথে সাথে আমাদের আউটার সেল মানে মানে যে কক্ষপথ বরাবর ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করছে সেই কক্ষপথের সংখ্যাটাও বেড়ে যায়, যেই কারণে আমাদের ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, যে কারণে অ্যাটমিক রেডিয়াসটা বেড়ে যায়। ঠিক একই রকমভাবে যেহেতু আমাদের ইলেকট্রনগুলোর উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশানটা কমে যায়, তাই স্বাভাবিক ব্যাপারভাবেই বাইরের কক্ষপথে কিন্তু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটাও ডিক্রিজ করতে থাকে। এবং যেহেতু আমি বললাম যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তাই স্বাভাবিকভাবেই কোনো গ্রুপ বরাবর যখন আমরা উপর থেকে নিচের দিকে নামতে থাকি ইলেকট্রোনেগেটিভিটিও কিন্তু ফ্রেন্ডস কমতে থাকে। আচ্ছা, এখানে হচ্ছে এই একই রকমভাবে যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি যেটা দেখিয়ে রেখেছি আর কিছু প্রপার্টির মধ্যে, এই যে ইলেকট্রন অ্যাফিনিটি যেটা, তো ফ্রেন্ডস ইলেকট্রন অ্যাফিনিটিও কিন্তু সেম অ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি। মানে ইলেকট্রন অ্যাফিনিটি মানেও কিন্তু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, সেটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তাই এটাও একইভাবে ইলেকট্রোনেগেটিভিটির মতোই ভ্যারি করতে থাকে। এবং আরও এখানে দেখতেই পাচ্ছ ইলেকট্রন অ্যাফিনিটি, যে সবুজ যে অ্যারোটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে নিচ থেকে উপরে গেলে বাড়ে এবং বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, একদম সেম অ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি। আর আয়োনাইজেশন এনার্জিও সেম। আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কী ফ্রেন্ডস? আয়োনাইজেশন এনার্জি কিছুই না, মানে আয়োনাইজেশনের জন্য যে পরিমাণ এনার্জি লস বা গেন হয় সেটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। অর্থাৎ বাইরের কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দান করলে বা ইলেকট্রন তার মধ্যে প্রবেশ করাতে গেলে যে পরিমাণ এনার্জির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। তো আয়োনাইজেশন এনার্জিরও কিন্তু লজিকটা ফ্রেন্ডস এই ইলেকট্রোনেগেটিভিটির মতোই সেম হয়। তার কারণও হচ্ছে তোমার, যেহেতু তোমার ধরো কোনো গ্রুপ বরাবর এখানে আয়োনাইজেশন এনার্জি যখন গ্রুপ বরাবর নিচ থেকে উপরের দিকে যাচ্ছি বাড়তে থাকে, মানে একই সেম, যেহেতু হচ্ছে বাইরের কক্ষপথের সংখ্যাটা, মানে একটা কক্ষপথের সংখ্যাই বেড়ে গেল যখন আমরা গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামতে থাকলাম, তাহলে স্বাভাবিকভাবেই সে চট করে কি ইলেকট্রন নিতে চাইবে না। তাই ইলেকট্রন না নেওয়া মানে কি সে আয়নে পরিবর্তিত হবে না। আয়নে পরিবর্তিত না হওয়া মানেই তখন কি আয়োনাইজেশন এনার্জি অটোমেটিক্যালি ডিক্রিজ করে যাচ্ছে। কারণ কি তাতে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি তো আসবেই না। আয়নে যদি পরিবর্তিত না হতে চায় তাহলে আয়োনাইজেশন এনার্জি থাকবে কী করে? তো অবভিয়াসলি আয়োনাইজেশন এনার্জিরও কিন্তু ভ্যারিয়েশনটা একই রকমভাবে হতে থাকে। আর যেটা থাকে ফ্রেন্ডস তাই হচ্ছে এই যে মেটালিক ক্যারেক্টার। দেখো মেটালিক ক্যারেক্টারটা সম্বন্ধে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এইটা ডায়াগোনাল বরাবর হচ্ছে ভ্যারি করছে এইভাবে, যে ডায়াগোনাল বরাবর যদি আমি এইভাবে আসি আমার মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ করে। তো মেটালিক ক্যারেক্টার হচ্ছে কিন্তু ফ্রেন্ডস বলতে পারো কিছুটা ইলেকট্রো পজিটিভিটি, অর্থাৎ এরা হচ্ছে ইলেকট্রন দান করার প্রবণতাটাকে কিন্তু মেনলি মেটালিক ক্যারেক্টার বলা হয়ে থাকে। যে কোনো একটা এলিমেন্ট কত ইজিলি ইলেকট্রন কাউকে ডোনেট করতে পারবে সেটাই হচ্ছে তার মেটালিক ক্যারেক্টার। তো স্বাভাবিকভাবেই ইলেকট্রোনেগেটিভিটির যে উল্টো যেটা সেটাই আমরা দেখতে পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই বরাবর আর এই বরাবর ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকছে, মানে কি এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে টপে থাকবে। তাহলে অটোমেটিক্যালি ইলেকট্রোপজিটিভিটি অর্থাৎ ইলেকট্রন কাউকে দান করার প্রবণতা সব থেকে কম। তাই অটোমেটিক্যালি এই বর থেকে এই দিকে যখন যাচ্ছে আমার ইলেকট্রোপজিটিভিটি বা মেটালিক ক্যারেক্টার কিন্তু বাড়তে থাকছে।
আর মেটালিক ক্যারেক্টারের অপোজিট অবশ্যই হবে নন মেটালিক ক্যারেক্টার। তো ফ্রেন্ডস, এইগুলোই ছিল মেনলি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো তোমাদের জেনে রাখা দরকার। আমি মোটামুটি এখানে দেখো যতগুলো ক্যারেক্টার সম্বন্ধে আমি এখানে দেখিয়ে রেখেছি, আমি ব্রিফে চেষ্টা করলাম আলোচনা করার। কারণ তোমরা বুঝতেই পারছো পিরিয়ডিক টেবিল একটা খুবই ভাস্ট চ্যাপ্টার। এটা আমরা মাধ্যমিক এইচএস দুটোতেই অ্যাজ এ ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার পড়েছি কেমিস্ট্রির। তাও আমি চেষ্টা করলাম দুটো ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আলোচনা করে দেওয়ার। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এটাকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো নিয়মিতভাবে পেতে থাকো। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।